আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা যশোর বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এটা কি জিনিস, এখানে ভিতর উদ্দীপক হিসেবে এ আর জি দুইটা চিহ্ন, ফিনোটাইপ চিহ্ন দেওয়া আছে। তোমরা কি এটা চিহ্ন? এই ফিনোটাইপ চিহ্নটা এরকম দেখো, আমি যদি ক্লিয়ার করে এখানে আঁকাই, এরকম এই সাইনটা হচ্ছে তোমার ফিমেল বুঝায়, আর এরকম যখন থাকবে তখন এটা হচ্ছে পুং অথবা মেল বুঝাবে। এই দুইটা সাইন দিয়ে হচ্ছে, এই দুইটা সাইনই হচ্ছে তোমার এই জায়গায় এঁকে দেওয়া আছে। এখানে বেশি ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই যে এরকম সাইনটা। এখন এটা তুমি মনে রাখবা কিভাবে, এটা হচ্ছে তোমার একটা আয়নার মতো। এখন আয়না কাদের থাকে, এটা হচ্ছে ফিমেল সাইন বুঝে তখন এই আয়নাটা বুঝায়। আর এটা হচ্ছে তোমার এরকম একটা বৃত্ত দিয়ে যখন উপরে তীর চিহ্ন থাকবে, এটা দিয়ে হচ্ছে মেল বুঝাবে। এরকম আরও চিহ্ন তোমরা এটা আরও অনেক জায়গায় দেখে থাকবা, এরকম মেল ফিমেল বুঝাইতে হচ্ছে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। এরপরে দেখো এই দুইটা বুঝার পরে, তার এখানে দুইটা গ্যামেট বুঝিয়েছে, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। এই দুইটা বুঝার পরে দেখো তো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে। কতে বলছে যে তোমার প্লাজমোডেজমাটা কি, খতে বলছে নিউরন বিভাজিত হয় না কেন। এরপরে গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে যে জি এর উৎপত্তি বর্ণনা করো। জি কোনটা ছিল? স্ত্রী গ্যামেটোফাইট, অর্থাৎ ওই যে এই সাইনটা ছিল, তাই না? এরকম একটা সাইন ছিল, তার এখানে হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেট যেটা, ওইটার উৎপত্তি বর্ণনা করা লাগবে, অর্থাৎ মেগাস্পোরোজেনেসিস পদ্ধতিটা। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছে যে এখানে তোমার নতুন স্পোরোফাইট সৃষ্টিতে এ আর জি এর ভূমিকা পর্যালোচনা করো, অর্থাৎ পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এই দুইটাই হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি আমরা এর উত্তরে যাই, দেখো প্রথমে কি বলছিল, প্লাজমোডেজমাটা, তাই না? প্লাজমোডেজমাটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষ, যেটা উদ্ভিদ কোষের পাশে কোষ প্রাচীর থাকে, তাই না? এতটুকু তো আমরা জানি। এখন ওই প্রাচীরগুলোর মাঝখানে তোমার একটা সরু নালীর মতো থাকে, বা সুতার মতো একটা নালী থাকে, যেগুলো দিয়ে তোমার কি হয়, একটা কোষ থেকে আরেকটা কোষে পাশাপাশি সংযোগ স্থাপিত হয়। ওই নালীটাকে হচ্ছে তোমার প্লাজমোডেজমাটা বলে। দেখো উদ্ভিদ দেহে পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীর সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজম সুতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। এই সুতার মতো অংশটাই হচ্ছে তোমার প্লাজমোডেজমাটা। এবার নিউরন কেন বিভাজিত হয় না, এরকম প্রশ্ন করছে। নিউরন বিভাজিত হয় না কি জন্য? কারণ নিউরনে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। আমরা জানি প্রাণীকোষ বিভাজনের জন্য সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনের সময় তোমার অ্যাস্টার রে বিচ্ছুরিত করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, এরপরে কিছু চলনাঙ্গ সৃষ্টিতে সাহায্য করে। এখন এই যে সেন্ট্রিওলটা, ওই সেন্ট্রিওলটা যদি না থাকে তাহলে প্রাণীকোষ কখনো বিভাজিত হইতে পারে না। যার কারণে দেখো নিউরনে যেহেতু এই সক্রিয় সেন্ট্রিওল নাই, তাই নিউরন কখনো বিভাজিত হয় না। স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে নিউরন। ওই যে আমাদের যে উদ্দীপনাগুলা, ওগুলো হচ্ছে মস্তিষ্কে পৌঁছে দেওয়া, আর মস্তিষ্ক যে প্রতিক্রিয়াটা জানাচ্ছে ওই অনুযায়ী হচ্ছে, ওই মস্তিষ্কের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করাটাই হচ্ছে তোমার এই নিউরনের কাজ। কিন্তু এখানে কোষ দেহ আছে, ডেনড্রাইট আছে, অ্যাক্সন আছে, তারপরে কোষ দেহের ভিতরে নিউক্লিয়াসও আছে। ওই নিউক্লিয়াস, তার পাশে আবার সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোও আছে, কিন্তু সক্রিয় কোনো সেন্ট্রিওল নাই, যার কারণে হচ্ছে তোমার নিউরন বিভাজিত হইতে পারে না। এরপরে দেখো আমাদের কি বলছিল, গ নাম্বারে বলছিল যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এখন তোমাকে আমি আগে চিত্রটা বুঝাই, চিত্রটা যদি তুমি বুঝতে পারো তাহলে এখান থেকে তুমি বর্ণনা নিজেই লিখতে পারবা। প্রথমে দেখো এখানে কি আছে, একটা প্রথমে ভ্রূণপোষক কলায় ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটা কোষ আকারে তুলনামূলক বড়, এই যে এটা মাতৃকোষ ধরবো আমরা এটাকে। এবার এটা থেকে পরবর্তীতে এখানে যে কোষটা, এই কোষটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা অপত্য কোষ তৈরি করবে। এখন তুমি যেখানে হচ্ছে মিওসিস ওয়ার্ডটা শুনবা, ওখানে বুঝতে পারবা যে একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে দেখো এখানে এই যে 1 2 3 4 চারটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এখন এই চারটা অপত্য কোষের ভিতর থেকে উপরের যে প্রথম তিনটা কোষ থাকবে, এই তিনটা কোষ নষ্ট হয়ে যাবে। কি জন্য? সর্বনিম্ন যে কোষটা থাকে, এই যে এই কোষটা এত পাজি হয়, ও কি করে, একটা বিষাক্ত কেমিক্যাল ক্ষরণ করে, যার মাধ্যমে হচ্ছে ওর যে বড় ভাইগুলা ওরা হচ্ছে মারা যায়। এরপরে ও নিজে নিজে পরিপুষ্ট হয়ে বৃদ্ধি প্রাপ্তি লাভ করতে থাকে। দেখো এখানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এই নিউক্লিয়াস দুইটা মেরুতে অবস্থান করতেছে। দেখো যে ভ্রূণথলিটা, ওর উপরের মেরুতে আর নিচের মেরুতে একটা করে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াস দুইটা আবার বিভাজিত হয়ে একটা থেকে দুইটা কোষ তৈরি করছে। এই যে একটা নিউক্লিয়াস থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। তার ভ্রূণথলির ভিতরে তোমার এই মেরুতে চারটা, উপরের মেরুতে চারটা।
চারটা চারটা 8টা কোষ আছে। এখন এই 8টা কোষের ভিতরে মেরু থেকে একটা করে নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রে এসে অবস্থান করবে। দেখো একটা করে কেন্দ্রে এসে অবস্থান করছে। এখন যে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার ডিম্বক রন্ধ্র হচ্ছে তোমার এই দিকে, ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টা কোষ, এই 3টা কোষকে একসাথে বলে হচ্ছে গর্ভযন্ত্র। আর ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে, তার মানে এটা রন্ধ্র হইলে এটার বিপরীত দিকে যে 3টা কোষ, এই 3টা কোষকে একসাথে বলবো হচ্ছে প্রতিপাদ্য কোষ। আর মাঝখানে যে 2টা নিউক্লিয়াস ওই যে কেন্দ্রে এসে অবস্থান করছে, ওই মাঝখানের কোষ 2টাকে বলবো হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন দেখো গর্ভযন্ত্রের মাঝখানে একটি কোষ আকারে তুলনামূলক বড় হয়, ওই বড় কোষটাকে বলবো হচ্ছে ডিম্বাণু। আর ওর পাশে 2টা কোষ থাকে, ওই 2টা হচ্ছে ওর সহযোগী কোষ বা সাহায্যকারী কোষ। এখন ডিম্বাণু তৈরি করাটাই হচ্ছে মানে ডিম্বাণুটাই হচ্ছে স্ত্রী গ্যামেট, যার ভিতরে একপ্রস্থ ক্রোমোজোম থাকে। তাহলে দেখো এখান থেকে শুরু করে এই মাতৃকোষটা থেকে শুরু করে আমরা এভাবে ডিম্বাণু লাভ করছি, তার মানে স্ত্রী গ্যামেট আমাদের উৎপন্ন হয়ে গেছে। স্ত্রী গ্যামেটের ডিম্বাণু উৎপত্তির মাধ্যমে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পন্ন হয়। তাহলে আমরা এখন এখানে যে চিত্রতে আমি তোমাকে বোঝানোর সময় যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে তুমি এখন বর্ণনা ভিতর লিখবা। দেখো এখানে এই কথাগুলাই বলা আছে, এই জায়গায় তাকাও, যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এখানে ভিতরে যে ভ্রূণপোষক কলায় ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হবে, ওই বড় কোষটাতে মিওসিস বিভাজন ঘটবে। মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য কোষ তৈরি হবে, 4টা কোষ থেকে 3টা নষ্ট হয়ে যাবে, একটা কার্যকর হবে। ওইটা থেকে নিউক্লিয়াস বিভাজিত হয়ে যখন 8টা নিউক্লিয়াস থাকবে, ওই 8টা নিউক্লিয়াস 3টা করে 2 মেরুতে থাকবে, একটা করে কেন্দ্রে চলে আসবে। এরপরে এই যে নিচের দিকে যে 3টা, ওই 3টার মাঝখানেরটাই হচ্ছে ডিম্বাণু। শেষ আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এখানে হয়ে গেল। এখন ঘ নাম্বারে আমাদের কি বলছিল, যে নতুন স্পোরোফাইটের গঠন বলছিল, তাই না? এখন ওখানে আমাদের বলছিল, ওখানে যে 2টা গ্যামেট ছিল উদ্দীপকে এ আর জি, এই 2টা গ্যামেট আমরা প্রথমে ওই যে সাইন 2টা দেখে বুঝতে পারছিলাম, একটা হচ্ছে পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, এই 2টা গ্যামেটই হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট সৃষ্টিতে সাহায্য করবে। কি জন্য? ওই যে 2টা গ্যামেটের মিলনের প্রক্রিয়াটা হচ্ছে তোমার নিষেক, নিষেকের পরপরই হচ্ছে তোমার নতুন স্পোরোফাইটের গঠন মানে শুরু হবে। দেখো এখানে যদি আমরা বর্ণনাটা পড়ি, এই যে প্রথমে হচ্ছে তোমার পুংস্তবকের ভিতর তৈরি হবে পুং গ্যামেট, আর গর্ভাশয়ের ভিতর তৈরি হবে তোমার স্ত্রী গ্যামেট। এখন পরাগায়নের সময় পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট হচ্ছে মিলিত হয়। কিভাবে? ওই যে পরাগায়ন বলতে আমরা পুং গ্যামেটটা গর্ভমুণ্ডে পতিত হওয়াটা বুঝি। এখন গর্ভমুণ্ডে যখন তোমার পুং গ্যামেটটা পতিত হইলো, তখন পরাগায়ন সম্পন্ন হইলো। পরাগায়নের মাধ্যমে নিষেক সম্পন্ন হইলো, অর্থাৎ ওই পতিত হওয়ার পরে নালী তৈরি করবে, নালিকা কোষটা হচ্ছে ডিম্বকরন্ধ্রের কাছে এসে উন্মুক্ত হবে এবং পুং গ্যামেট 2টা ওই যে ভ্রূণথলির ভিতর প্রবেশ করবে। এরপরে ওই 2টা পুং গ্যামেট, একটা হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এরপরে নিষেক সম্পন্ন হইলো। এখন দেখো নিষেক সম্পন্ন হইলে কি হয়? জাইগোট তৈরি হয় না? আমরা জানি নিষেকের পর হচ্ছে জাইগোট তৈরি হয়। এখন জাইগোট যে কোষটা, এটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। দেখো এর প্রথম বিভাজনে 2টি কোষ সৃষ্টি হয়, একই সাথে শস্যের পরিস্ফুটনও ঘটতে শুরু করে। জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে, আর ডিম্বকরন্ধ্রের দিকের কাছাকাছি কোষকে হচ্ছে ভিত্তিকোষ বলে, ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে অ্যাপিকাল কোষ বলা হয়। একই সাথে এই দুটির বিভাজন চলতে থাকে। এরপরে কি হয়? ধীরে ধীরে অ্যাপিকাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়, একই সাথে ভিত্তিকোষ থেকে ভ্রূণ ধারক গঠিত হয়, ক্রমশ বীজপত্র, তারপরে ভ্রূণ মূল, ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। এরপর ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি শস্য টিস্যু উৎপন্ন করে। এই শস্য কোষগুলো হচ্ছে ট্রিপ্লয়েড, অর্থাৎ 3 নিউক্লিয়াস হচ্ছে 3 প্রস্থ ক্রোমোজোম থাকে। এরপরে কি হয় দেখো, 3 প্রস্থ ক্রোমোজোম থাকলো, এরপরে হচ্ছে ওরা পরিণত হয়ে ফল তৈরি করে। এই যে ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয় আর গর্ভাশয় ফলে পরিণত হয়। বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইট সৃষ্টি করে। এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের স্পোরোফাইটের বর্ণনা শেষ। তাহলে আমাদের উদ্দীপকে কি চাইছে? যে স্পোরোফাইটের যে বর্ণনা, এটা হচ্ছে জানতে চাইছে, তাই না? ঘ নম্বরে আমাদের কি বলছিল? যে এ আর জি মিলিত হয়ে নতুন স্পোরোফাইট সৃষ্টি করবে। এখন এ আর জি মিলিত হয়ে মেনলি যে প্রক্রিয়াটা, মিলিত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে তোমার নিষেক। নিষেকের পরপরই হচ্ছে স্পোরোফাইট গঠিত হবে। এখন এই স্পোরোফাইট গঠিত হওয়ার জন্য নিষেকটা দরকারি। নিষেক কিভাবে দরকারি? যে কারণ হচ্ছে এই 2টা গ্যামেট যদি না থাকতো, তাহলে কখনোই নিষেক সম্পন্ন হইতে পারতো না। তাহলে বলতে পারতেছি এ আর জি এর কারণেই হচ্ছে তোমার পরবর্তীতে স্পোরোফাইটের গঠন হচ্ছে মানে স্পোরোফাইট গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাহলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা, উদ্দীপকে কি চাইছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলেই কিন্তু আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।